গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা আঙ্কেল টমস কেবিন, আজ দ্বিতীয় পর্ব। বাইরে শীতের হিম রাত্রি, আকাশে ঝলমল করছে অজস্র নক্ষত্র। এলিজার ছেলের গায়ে শালটা ভালো করে জড়িয়ে দিল। অজানা একটা আতঙ্কে হ্যারি মায়ের গলাটা আঁকড়ে ধরে চুপটি করে পড়ে রইল। বারান্দার শেষ প্রান্তে প্রকাণ্ড একটা নিউ ফাউন্ডল্যান্ড কুকুর শুয়েছিল। এলিজার পায়ের শব্দ পেতেই সে চাপা গর্জন করে উঠল। এলিজা মৃদু ভাষায় তাকে ধমক দিল, "এই ব্রুনো, চুপ!" কুকুরটা তখন লেজ নাড়তে নাড়তে নিঃশব্দে ওদের অনুসরণ করল। একটু পরে এলিজা আঙ্কেল টমের কেবিনের সামনে এসে দাঁড়াল। খুব আস্তে আস্তে জানলার শার্শিতে টোকা দিল। নৈশ উপাসনার জন্যে টমের বরাবরই শুতে বেশ দেরি হয়। সেদিনও টম বা তার স্ত্রী তখনও কেউ ঘুমোয়নি। কে? তাড়াতাড়ি পর্দা সরিয়ে ক্লো জানালা দিয়ে মুখ বাড়াল। "ওমা লিজি, এত রাত্রিতে কি ব্যাপার? সঙ্গে ব্রুনোও রয়েছে দেখছি।" দরজা খুলে দিতেই মোমবাতির আলোর একটা রেখা গিয়ে পড়ল পলাতকার বিস্ফারিত দুটো চোখ আর তার ম্লান মুখের উপর। ওকে দেখে টম উদ্বিগ্ন হয়ে উঠল। "কি হয়েছে লিজি? তুমি কি অসুস্থ?" "আঙ্কেল টম, আন্ট ক্লো, আমি হ্যারিকে নিয়ে পালিয়ে যাচ্ছি। কর্তা ওকে বেঁচে দিয়েছেন।" "বেঁচে দিয়েছেন?" দুজনে প্রায় একই সঙ্গে আর্তনাদ করে উঠল। "হ্যাঁ আঙ্কেল টম, শুধু হ্যারি নয়, তার সঙ্গে ওরা তোমাকেও একজন দাস ব্যবসায়ীর কাছে বেচে দিয়েছেন। আমি নিজে দরজায় কান পেতে শুনেছি। কাল ভোরে মনিব ঘোড়ায় চড়ে কোথাও চলে যাবেন, আর সেই সময় লোকটা তোমাকে নিতে আসবে।" এতক্ষণ টম স্বপ্নাবিষ্টের মতো চুপচাপ দাঁড়িয়ে এলিজার কথাগুলো শুনছিল, কিন্তু কথাগুলো বোধগম্য হতেই সে চেয়ারে বসে পড়ল। মাথাটা নুইয়ে এলো বুকের কাছে। "ঈশ্বর কৃপা করুন!" আর্তস্বরে ক্লো বলে উঠল। "না না, এ কখনো সত্যি হতে পারে না। ও কি এমন অন্যায় করেছে যে কর্তা ওকে বেঁচে দেবেন?" আঙ্কেল টম কোনো অন্যায় করেননি। উনি তার জন্য বিক্রি করছেন না। উনি বা গিন্নিমা কেউই আমাদের কাউকে বেচতে চান না, কিন্তু গিন্নিমার চোখের জলে অনেক আকুতি মিনতি করেছিলেন, কিন্তু কর্তা বললেন যে এছাড়া অন্য কোনো উপায় নেই। লোকটার কাছে কর্তার এত দেনা হয়েছে যে আঙ্কেল টম আর হ্যারিকে বিক্রি না করলে কর্তার ঘর বাড়ি জায়গা জমি এমনকি চাকর বাকররাও ওই ব্যবসায়ী লোকটার খপ্পরে গিয়ে পড়ত। কর্তার কোনো ইচ্ছা ছিল না, শুধু ওই শয়তান লোকটার জন্যই উনি কাজ করতে বাধ্য হয়েছেন। আর গিন্নিমার কথা শুনলে তোমাদের চোখ ফেটে জল আসত। আমি জানি এভাবে হ্যারিকে নিয়ে পালিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না, এ অন্যায়, কিন্তু আমি মা, আমার বুক থেকে কেউ ছেলেকে ছিনিয়ে নিয়ে যাবে, এ আমি কেমন করে সহ্য করব বলো? টম, তুমিও পালিয়ে যাও, ক্লো বলল। না হলে নদীর ওপারে নিয়ে গিয়ে তোমাকে সারাদিন খেতে না দিয়ে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে। তোমার তো যখন যেখানে খুশি যাবার ছাড়পত্র আছে, তুমি বরং লিজের সঙ্গে পালিয়ে যাও। এখনো সময় আছে, আমি তোমার জিনিসপত্র সব গুছিয়ে দিচ্ছি। ধীরে ধীরে মাথা তুলে বিষণ্ণ অথচ স্থির দৃষ্টি মেলে টম স্ত্রীর মুখের দিকে তাকাল। তা হয় না ক্লো, আমি যাব না, লিজে যাক। ওর যাবার অধিকার আছে, কিন্তু আমি যেতে পারি না। শুনলে না, কর্তা বলেছেন আমাদের না বিক্রি করলে ঘর বাড়ি জায়গা জমি এমনকি বাকি সব চাকর বাকররাও ওই লোকটার খপ্পরে গিয়ে পড়বে। ইচ্ছে না থাকলে উনি এই কাজ করতে বাধ্য হয়েছেন। তুমি ওকে দোষী করো না ক্লো, বরং আমি চলে যাবার পরেও উনি তোমার আর বাচ্চাগুলোকে। এই পর্যন্ত বলে আঙ্কেল টম আর কিছু বলতে পারল না। শয্যায় নিদ্রাতুর সন্তানগুলোর দিকে তাকিয়ে তার বুক গভীর বেদনায় ভরে উঠল। দুহাতে মুখ ঢেকে সে অস্ফুট যন্ত্রণায় ডুকরে কেঁদে উঠল। আঙুলের ফাঁক দিয়ে টুপটাপ করে ঝরে পড়তে থাকল অশ্রুধারা। এলিজা বলল, আজ বিকেলে আমার স্বামীর সঙ্গে দেখা হয়েছিল। তখন আমি ব্যাপারটা স্পষ্ট জানতাম না। সেও খুব কষ্টে দিন কাটাচ্ছে। আজই বলেছিল আর কয়েকদিনের মধ্যেই কানাডায় পালিয়ে যাবে। যদি পারো একটু কষ্ট করে তাকে একটা খবর দিও। দেখা হলে বলো আমি কেন পালিয়েছি।
আর বলো যে আমিও কানাডায় যাবার চেষ্টা করব। তাকে আমার ভালোবাসা জানিও, আর তার সঙ্গে যদি আমার কখনো দেখা না হয়। চকিতে মুখ ফিরিয়ে এলিজা কান্নার নিরুদ্ধ আবেগকে চেপে রাখার চেষ্টা করল। তারপর ধরা ধরা গলায় কোনো রকমে বলল, তাকে বলো যেন পরলোকে তার যেন দেখা পাই। আর ব্রুনোকে ঘরের ভেতর ডেকে নিয়ে দরজা বন্ধ করে দাও, যাতে আমার পেছন পেছন না যায়। বেচারি, সত্যি ওর জন্য আমার মায়া হচ্ছে। চোখের জলে পরস্পরের কাছ থেকে শুভেচ্ছা আর বিদায় জানিয়ে এলিজা হ্যারিকে বুকে চেপে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন রাতে তর্ক বিতর্কে অনেকখানি সময় নষ্ট হয়ে যাওয়ায় পরের দিন সকালে মিস্টার আর মিসেস শেলবির ঘুম ভাঙল স্বাভাবিকের চাইতে বেশ খানিকটা বেলায়। কি ব্যাপার, আজ এলিজার কি হলো? বারবার ঘণ্টা বাজিয়েও এলিজার কোনো সাড়া না পেয়ে মিসেস শেলবি অবাক হয়ে ভাবলেন। মিস্টার শেলবি সাজগোজ করার বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে খুর শান দিচ্ছেন। এমন সময় দরজা ঠেলে একটি কৃষ্ণাঙ্গ কিশোর গরম জলের পাত্র নিয়ে ভেতরে ঢুকল। মিসেস শেলবি তাকে বললেন, অ্যান্ডি, এলিজার ঘরে গিয়ে দেখো তো কি করছে। ওকে বলবে সকাল থেকে আমি অনেকবার ডেকেছি। তারপর ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই বললেন, বেচারির আবার অসুখ বিসুখ করল কিনা তাই বা কে জানে। একটু পরেই অ্যান্ডি যখন ফিরে এলো, বিস্ময়ে তার চোখের মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। লিজের ঘরের ড্রয়ারগুলো সব খোলা, জিনিসপত্র চারদিকে ছড়ানো। আমার মনে হয় ও পালিয়েছে। আমারও তাই মনে হয়। মিসেস শেলবির চোখ দুটো যেন সুখে উদ্দীপ্ত হয়ে উঠল। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, উনি যেন ওকে সাহায্য করেন। বোকার মতো কথা বলো না, মিস্টার শেলবি চটে উঠলেন। ও যদি সত্যি সত্যি পালিয়ে যায় তাহলে আমার অবস্থাটা কি দাঁড়াবে একবার ভেবে দেখেছ? হ্যালি প্রথম থেকেই লক্ষ্য করছিল আমি হ্যারিকে বিক্রি করতে ইতস্তত করছি। ও ভাববে আমি বুঝি ষড়যন্ত্র করে এলিজাকে সরিয়ে দিয়েছি। ব্যাপারটা আমার পক্ষে সত্যি অপমানকর। দাড়ি না কামিয়েই শেলবি দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তারপরই ছুটোছুটি, চিৎকার, চেঁচামেচি, দরজা জানলা খোলা আর বন্ধ হওয়ার শব্দ। চাকর বাকররা সব এলিজাকে চারদিকে খুঁজছে। একমাত্র ক্লো, যে হয়তো এ ব্যাপারে কিছুটা আলোকপাত করতে পারত, এই বিশৃঙ্খলার মধ্যে নিজেকে নীরব রেখে প্রাতরাশের কাজে ব্যস্ত রয়েছে, যেন সে কিছুই জানে না। সব সময় হাসি খুশি থাকত যে মুখখানা, আজ তাতে ঘনিয়ে উঠেছে বিষাদের গাঢ় ছায়া। ব্যাপারটা ও আগেই আঁচ করতে পেরেছিল, তাই পালিয়েছে। অবশেষে হই হট্টগোলের মধ্যেই হ্যালি এসে হাজির হল। গায়ে অশ্বারোহীর পোশাক, পায়ে কাঁটাওয়ালা বুট, হাতে ঘোড়ায় চড়ার চাবুক। সব শুনে তার মেজাজ হয়ে গেল একেবারে তিরিক্ষি। দাঁতে দাঁত ঘষে চাবুক দোলাতে দোলাতে সে বলল, শয়তান দুটোকে ধরতে পারলে একবার দেখাতাম মজা। ওদের আর তুমি ধরতে পারবে না চাঁদ। ঝকঝকে সাদা দাঁতে হাসতে হাসতে অ্যান্ডি এমনভাবে কথাগুলো বলল যাতে হ্যালি শুনতে না পায়। কি ব্যাপার মিস্টার শেলবি? রীতিমতো উত্তেজিতভাবে ভেতরের বসার ঘরটায় ঢুকে হ্যালি বলল, মনে হচ্ছে দাসীটা বাচ্চাটাকে নিয়ে কেটে পড়েছে। আসতে মিস্টার হ্যালি, এখানে আমার স্ত্রী রয়েছেন। ক্ষমা করবেন ম্যাডাম, আমি সত্যি দুঃখিত। মিসেস শেলবিকে অভিবাদন জানালো। কিন্তু যা শুনছি কথাটা কি সত্যি? হ্যাঁ, সম্ভবত আগে থেকে বুঝতে পেরেও বাচ্চাটাকে নিয়ে পালিয়েছে। না, এবছর দেখছি ব্যবসার অবস্থাটা সত্যি একেবারে শোচনীয়। ক্ষতি তোমার চাইতে আমারও কিছু কম হয়নি হ্যালি। তুমি হারিয়েছ বাচ্চাটাকে আর আমি হারিয়েছি এলিজাকে। অনুযোগের সুরে শেলবি বললেন। কিন্তু এখনো সময় আছে। মিছিমিছি মেজাজ খারাপ না করে একটু শান্ত হয়ে বসো। আমি তোমাকে কথা দিচ্ছি, এ ব্যাপারে যত রকম সাহায্যের প্রয়োজন আমি করব। আগে ব্রেকফাস্টটা সেরে নাও, তারপর আমার ঘোড়া, কুকুর আর চাকরবাকর নিয়ে মেয়েটার খোঁজে গেলেই চলবে। ব্রেকফাস্টের টেবিল সাজানো হয়েছে কিনা দেখার জন্য মিসেস শেলবি উঠে পড়লেন। ততক্ষণে টমকে বিক্রি করে দেওয়ার খবর, বিশেষ করে এলিজার পালিয়ে যাওয়ার সংবাদ আশেপাশের প্রতিটি বাড়ি, এমনকি খেতে খামারেও ছড়িয়ে পড়েছে। কেননা এ ধরনের ঘটনা এ তল্লাটে বড় একটা ঘটে না।
এলিজাকে খুঁজে বার করার প্রধান দায়িত্ব পড়ল স্যামের ওপর। সবাই তাকে ব্ল্যাক স্যাম বলে ডাকে। সব কৃষ্ণাঙ্গই কালো, স্যাম আবার তাদের চাইতে 3 গুণ কালো। সবসময় হাসি খুশি আর ফুর্তিবাজ। আস্তাবলের দিকে এগিয়ে যেতে যেতে সে নিজের মনেই বলতে লাগল, দেখব এবার আমার নাকের ডগা দিয়ে কে পালায়। হেই স্যাম, স্যাম! ছুটতে ছুটতে এসে অ্যান্ডি বলল, আমি যদি লিজিকে খুঁজে বার করতে না পারি তাহলে সবাই বলবে ব্যাটা কালো নিগ্রোটা কোনো কমমেন্ট নয়। অ্যান্ডির চোখ বড় বড় করে বলল, মিসেস চান না লিজি ধরা পড়ুক? হ্যাঁ, তোকে বলেছে। সত্যি বলছি, তুই বিশ্বাস কর। তুই কেমন করে জানলি? সকালে যখন কর্তার দাড়ি কামানোর জল নিয়ে গিয়েছিলাম, মিসেস বললেন, দেখ তো অ্যান্ডি, লিজি কি করছে। আমি যখন এসে বললাম যে ও পালিয়েছে, ওর মুখ দেখে মনে হলো খুব খুশি হয়েছেন। নিজের মনেই বিড়বিড় করে বললেন, ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, উনি যেন সাহায্য করেন ওকে। তাই বলছিলাম, তুই যদি সত্যি সত্যি এখন লিজিকে ধরার চেষ্টা করিস, মিসেস কিন্তু তোর উপর রেগে যাবেন। যা বাবা, কর্তা বলছে লিজিকে ধরা চাই, গিন্নিমা লিজিকে ধরতে বারণ করছেন। আমি এখন কেমন করে বুঝব কোনটা করা ভালো হবে? কিন্তু তুই তো জানিস মিসেস লিজিকে কত ভালোবাসেন। উনি চান না লিজির ছেলেটা হ্যালির মতো কোনো বদমাইশ লোকের হাতে গিয়ে পড়ুক। একটু আগে নিজে আমাকে আড়ালে ডেকে বললেন, লিজিকে খুঁজে বার করার জন্য এত তাড়াহুড়ো করার দরকার নেই, তোরা যত দেরি করবি ওর পক্ষে তত মঙ্গল। উনি তোকে বলেছেন? অ্যান্ডি স্যামের বুকে হাত ছুঁয়ে বলল, সত্যি বলছি, তুই বিশ্বাস কর। তবু বীরত্ব দেখানোর ভঙ্গিতে স্যাম হাসতে হাসতে বলল, আমার নাকের ডগা দিয়ে কেউ পালাবে তা হবে না। স্যামের ভঙ্গি দেখে মনে হলো এ ব্যাপারে ওর অসীম উৎসাহ ও রীতিমতো গর্বের সঙ্গে ও যেভাবে বিল আর জেরিকে আস্তাবল থেকে ঝড়ের বেগে ছুটিয়ে এনে উঠোনে খুঁটির সঙ্গে বেঁধে দিল, মনে হলো কেউ আর ওকে থামাতে পারবে না। অন্য একটা খুঁটিতে বাঁধা রয়েছে হ্যালির ভারী সুন্দর দেখতে কুচকুচে কালো ঘোড়াটা। ঘোড়াটা যেমন তেজি তেমনি অসম্ভব ছটফটে, কিছুতেই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। স্যাম তার কাছে গিয়ে আদর করে ডাকতেই ঘোড়াটা মসৃণ গ্রীবা বেঁকিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকালো তোর দিকে। এত ছটফট করলে কি হয়? দাঁড়া, তোর জিনটা ঠিক করে দিচ্ছি। সামনেই প্রকাণ্ড একটা বীচ গাছ ছায়া ফেলে দাঁড়িয়ে রয়েছে। তার সুচালো 3 কোনা ফলগুলো ছড়িয়ে রয়েছে মাটিতে। সবার অলক্ষ্যে একটা বীজ ফল তুলে নিয়ে স্যাম ঘোড়াটির দিকে এগিয়ে গেল। তারপর আদর করে ঘোড়াটার গায়ে গলায় আস্তে আস্তে চাপড় মারতে লাগল, যেন তাকে শান্ত করার চেষ্টা করছে। জিনটাকে ঠিক করে বসানোর ছলে সে বীজ ফলটাকে এমনভাবে জিনের নিচে রেখে দিল যাতে একটু সামান্য চাপ পড়লেই ঘোড়াটা অস্বস্তি বোধ করবে, অথচ পিঠে কোনো ক্ষতচিহ্ন থাকবে না। অ্যান্ডিকে ডেকে সে বলল, দেখ তো জিনটা এবার ঠিকমতো বসানো হয়েছে কিনা। এমন সময় মিসেস শেলবিকে সামনের বারান্দায় দেখা গেল। ইশারায় উনি স্যামকে কাছে ডাকলেন, কি, তোরা এখনো যাসনি? বেশ জোরে জোরে মিসেস শেলবি বললেন, আমি যে অ্যান্ডিকে দিয়ে পাঠালাম তাড়াতাড়ি করতে। আমাদের হয়ে গেছে গিন্নিমা। তাহলে আর মিছিমিছি দেরি করিস না, বেরিয়ে পড়। মিস্টার হ্যালিকে পথ দেখিয়ে তোদের সাহায্য করতে হবে। তারপর গলার স্বর নামিয়ে নিয়ে উনি বললেন, গত সপ্তাহে জেরি একটু খুঁড়িয়ে হাঁটছিল, ওকে খুব সাবধানে রাখিস বাবা, আর ঘোড়াটাকে একদম জোরে ছোটাস না। গিন্নিমার কথাগুলোর প্রকৃত অর্থ বুঝতে স্যামের একটু অসুবিধে হল না। অহেতুক জোর দিয়ে সে বলল, আপনি কিচ্ছু ভাববেন না গিন্নিমা, আমি ঠিক মিস্টার হ্যালিকে পথ দেখিয়ে নিয়ে যাব। বীজ গাছের ছায়ায় ফিরে এসে স্যাম কনুই দিয়ে অ্যান্ডিকে গুঁতো দিল, এবার দেখ না কিরকম মজাটা ঘটে। দুজনেই চাপা হাসিতে লুটিয়ে পড়ল। এমন সময় হ্যালি বারান্দায় বেরিয়ে এলো। চমৎকার 1 পেয়ালা কফির প্রভাবে তার মেজাজ তখন কিছুটা গা ঝাড়া। হাসতে হাসতে তাকে নিচে নেমে আসতে দেখেই স্যাম আর অ্যান্ডি মাথায় চড়িয়ে নিল তালপাতার বিশাল 2টো টুপি। ওদের তৎপরতা দেখে হ্যালি তাড়া লাগালো, জলদি, আর 1 মুহূর্ত সময় এখানে নষ্ট করলে চলবে না। স্যাম হ্যালির হাতে লাগাম তুলে দিয়ে চাবুকটা এগিয়ে দিল।
অ্যান্ডি তখন অন্য ঘোড়া দুটোকে খুঁটি থেকে খুলছে। হ্যালি সবে জিনের উপর চড়ে বসেছে কিনা সন্দেহ, তেজি ঘোড়াটা হঠাৎ স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। মনিবকে ছিটকে ফেলে দিল কয়েক হাত দূরে শুকনো ঘাসের উপর। সঙ্গে সঙ্গে মাথায় চওড়া কানওয়ালা তালপাতার টুপিটা ঘষে গেল ঘোড়াটার চোখে। এতে তার রুক্ষ মেজাজ আরও তিরিক্ষি হয়ে উঠল। নিমেষে প্রচণ্ড এক ধাক্কায় স্যামকে মাটিতে উল্টে ফেলে দিয়ে পেছনের পা দুটো বার কয়েক শূন্যে ছুড়ল। তারপর মুখের রেশা ধ্বনিতে মাঠ ভেঙে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করল সামনের বনবাদারের দিকে। অ্যান্ডি ইতিমধ্যে বিল আর জেরিকে খুলে দিয়েছিল। কি ভেবে তারাও হ্যালির ঘোড়াটার পেছন পেছন তীর বেগে ছুটতে শুরু করে দিল। ঘোড়াগুলোকে ধরার জন্য স্যাম আর অ্যান্ডি চিৎকার করতে করতে ছুটছে। কুকুরগুলো ভয়ঙ্করভাবে ডাকছে। মাইক, মোস, অ্যান্ডি, ফ্যানি, মিস্টার শেলবির অন্যান্য চাকর চাকরানিরা তখন চারপাশে ভিড় জমিয়ে তামাশা দেখছে। উল্লাসে কেউ চেঁচাচ্ছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ বা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ছে। মাঠটা প্রায় আধ মাইল লম্বা। তারপর চারদিকেই ক্রমশ ঢালু হতে হতে মিশে গেছে দূরে অরণ্যে। যেন বিপুল আনন্দে অচেনা অরণ্যের টানে ঘোড়াটা ছুটতে ছুটতে অনেক দূরে চলে গেল। তারপর একসময় স্থির হয়ে দাঁড়াল। কিন্তু স্যাম যখন চিৎকার করে তাকে ধরতে গেল, ঘোড়াটা অমনি ঘুরে এক লাফে কয়েক হাত দূরে ছিটকে গেল। তার মসৃণ বলিষ্ঠ পেশিতে রোদ পড়ে ঝিকমিক করছে। স্যাম আবার তাকে ধরতে গেল। অমনি দুজনের মধ্যে শুরু হয়ে গেল ধরা ছোঁয়ার খেলা। স্যাম যত চেঁচাচ্ছে, ঘোড়াটা যেন ততই মজা পেয়ে তাকে নিয়ে সারা মাঠময় ঘুরছে। এদিকে হ্যালি নিষ্ফল আক্রোশে ছটফট করছে, আর যাকে সামনে পাচ্ছে তাকেই ধমকাচ্ছে। মিস্টার শেলবি বারান্দা থেকে বৃথাই চেঁচিয়ে ওদের পরিচালনা করার চেষ্টা করছেন। মিসেস শেলবি নিজের ঘরের জানলার সামনে দাঁড়িয়ে এই মজার দৃশ্যটা উপভোগ করে মুচকি মুচকি হাসছে, আবার পরক্ষণেই ভাবছে হতভাগ্য মেয়েটির অদৃষ্টে কি লেখা আছে কে জানে। অবশেষে বেলা যখন প্রায় 12টা, স্যাম জেরির পিঠে চড়ে বিজয়ীর ভঙ্গিতে হ্যালির ঘোড়াটাকে সঙ্গে নিয়ে ফিরে এলো। ঘোড়াটার অবস্থা তখন রীতিমতো কাহিল। ঘামে ভিজে উঠেছে সারা দেহ, ঘন ঘন শ্বাস ফেলছে, চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরুচ্ছে। আমি ধরেছি, বুক ফুলিয়ে স্যাম বলল। আমি ছাড়া আর অন্য কেউ আপনার ঘোড়াটাকে ধরতে পারত না। তোমার জন্য এই কাণ্ডটা ঘটেছে। চাপা গলায় হ্যালি গর্জে উঠল। আর কেউ হলে এমনটা ঘটত না। আমি? এ আপনি কি বলছেন স্যার? স্যাম যেন গাছ থেকে পড়ল। আমারই জন্য যদি এমন কাণ্ডটা ঘটবে, তাহলে মিছিমিছি ঘেমে নিয়ে মাঠময় ছুটোছুটি করে মরতে যাব কোন দুঃখে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এমনিতে আমাদের 3 ঘন্টার সময় নষ্ট হয়ে গেছে। এখন আর একটু দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। কি বলছেন স্যার? আপনি কি আমাদের আর ঘোড়াগুলোকে মেরে ফেলতে চান নাকি? এখন একটু বিশ্রাম না নিলে সোজা হয়ে দাঁড়াতেই পারবো না। ঘোড়াগুলো বড্ড ঘেমে গেছে। তার উপর জেরিটা যেভাবে খোঁড়াচ্ছে, তলাই মলাই না করে এমনি এই অবস্থাতে যদি ওকে নিয়ে যাই, গিন্নিমা কিন্তু ভীষণ রাগ করবেন। আমার মনে হয় একটু বিশ্রাম করে খাওয়া দাওয়া সেরে আমরা যদি বের হই, তবু ওকে ঠিক ধরতে পারব। লিজি কোনো কালেই তেমন জোরে হাঁটতে পারে না। এমন সময় মিসেস শেলবি বারান্দা পেরিয়ে এসে হ্যালিকে মধ্যাহ্নভোজ সেরে যাওয়ার জন্য অনুরোধ জানালেন। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও হ্যালির আমন্ত্রণ গ্রহণ না করে উপায় ছিল না। ফলে মিসেস শেলবির সঙ্গে হ্যালিকে ভেতরে বসার ঘরটায় প্রবেশ করতে দেখে স্যাম ইশারায় অ্যান্ডিকে ডাকল। তারপর পরস্পরের গা টিপে দুজনে হাসতে হাসতে একেবারে মাটিতে গড়িয়ে পড়ল। ঘোড়াগুলোকে আস্তাবলের দিকে নিয়ে যেতে যেতে স্যাম অ্যান্ডিকে বলল, মনে হচ্ছে আজ আমাদের কপালে খাওয়াটা বেশ ভালোই জুটবে। টমের কেবিন থেকে বেরিয়ে আসার পর এলিজার চাইতে নিঃসঙ্গ আর বেদনায় মুষড়ে পড়া কোনো মানুষ কল্পনা করা বা তার মানসিক অবস্থার বর্ণনা দেয়া সত্যি খুব কঠিন। এই পৃথিবীতে তার নিজের বলতে যেটুকু ছিল, সেই নীড় ছেড়ে এতদিন যাদের বন্ধুর মতো ভালোবাসত, শ্রদ্ধা করত, তাদের স্নেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আজ সে কেবলই ভারাক্রান্ত হয়ে উঠছে।
এতদিনের পরিচিত স্মৃতি একে একে যেন ভিড় করে আসছে। সেই গৃহকোণ যেখানে সে এতদিন বাস করে এসেছে, যেখানে কেটেছে তার শৈশব আর কৈশোরের অনাবিল দিনগুলো, সেই গাছের ছায়া যার নিচে সে খেলা করেছে, সেই নিরালা উপবন যেখানে উতলা সন্ধ্যায় সে স্বামীর সঙ্গে মনের আনন্দে ঘুরে বেড়িয়েছে। এইরকম আরও কত না অজস্র স্মৃতি। এখন নক্ষত্র খচিত এই হিমেল রাত্রি যেন তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে ভর্ৎসনার সুরে বলছে, এ তুমি কি করছো এলিজা? ঘরদোর সংসার এভাবে ফেলে কেউ চলে যায়? কিন্তু অজানা ভয় আর বিপদের আশঙ্কার চাইতে একমাত্র সন্তানের প্রতি তার ভালোবাসা অনেক বেশি গভীর আর অনেক প্রবল। তাই হ্যারিকে বুকের উপর নিবিড় করে আঁকড়ে ধরে সে যতটা সম্ভব দ্রুত হেঁটে চলেছে। অন্য সময় এলিজা তাকে কোল থেকে নামিয়ে হাঁটিয়ে নিয়ে যেত, কিন্তু এখন আর সে মুহূর্তের জন্য ভরসা পেল না, পাছে হ্যারিকে কেউ তার কাছ থেকে ছিনিয়ে নেয়। তুষারে ছাওয়া পথে ত্রস্ত পায়ের চাপে যখনই কোনো শব্দ হচ্ছে, আতঙ্কে তার বুক কেঁপে উঠছে, আর প্রতিটি ছায়ার সামান্যতম নড়াচড়ায় তার রক্তের স্রোত যেন হিম হয়ে আসছে। তবু এক এক সময় সে অবাক হয়ে ভাবছে, এত শক্তি সে পেল কোথা থেকে? কেননা গলা জড়িয়ে থাকা ছেলেটার ভার তার কাছে মনে হচ্ছে পালকের মতো হালকা, আর অজানা ভয়ে শিউরে ওঠার প্রতিটা ক্ষণেই মনে হচ্ছে একটা অদৃশ্য শক্তি যেন তাকে সাহস জুগিয়ে চলেছে। তাই সারাক্ষণ শুকনো ঠোঁটে সে মনে মনে প্রার্থনা করছে, হে ঈশ্বর, তুমি আমাদের রক্ষা করো। ঘুমে হ্যারির দুচোখের পাতা তখন বুজে আসছিল। প্রথমটায় ভয়ে আর উত্তেজনায় তার কিছুতেই ঘুম আসছিল না, কিন্তু মা যখন তাকে বুঝিয়ে বলল সে যদি কেবল শান্ত হয়ে থাকে তাহলেই তাকে বাঁচাতে পারবে, তখন হ্যারি তার মার গলাটা আঁকড়ে ধরে চুপটি করে পড়ে রইল। শুধু ঘুমিয়ে পড়ার আগে সে মাকে জিজ্ঞেস করল, আমি কি জেগে থাকব? না বাবা, তোমার ঘুম পেয়ে থাকলে নিশ্চিন্তে ঘুমো। কিন্তু মা, আমি ঘুমিয়ে পড়লে যদি সেই লোকটা আমাকে তোমার কাছ থেকে নিয়ে যায়? না বাবা, আমি তা কিছুতেই হতে দেব না। ঈশ্বর নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। হ্যারি পরম নিশ্চিন্তে মার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বিয়োভল একটা আচ্ছন্নতার মধ্যে এলিজা মনিবের খামার বাড়ি, জমির সীমানা আর জঙ্গল পেরিয়ে এলো। একের পর এক অতিক্রম করে গেল তার যত পরিচিত দৃশ্যাবলী। তবু তার চলার বিরাম নেই, শিথিলতা নেই হাঁটার গতিতে। এমনিভাবে মাইলের পর মাইল সে হেঁটে চলল। অবশেষে পূবের আকাশে যখন রাঙা আলোর ছোপ ধরল, পরিচিত সব কিছুকে পেছনে ফেলে সে পাকা রাস্তায় উঠল। আগে গিন্নিমার সঙ্গে ওয়াহয় নদীর ধারের একটি গ্রামে সে বেশ কয়েকবার এসেছিল, ফলে গ্রাম থেকে নদীর তীর পর্যন্ত পথটা তার ভালোই চেনা। তাই মনে মনে পরিকল্পনা করেছে নদী পেরিয়ে প্রথমে সে ওপারে পালিয়ে যাবে, তারপর তার অদৃষ্টে কি আছে একমাত্র অন্তর্যামীই জানেন। ভোরের আকাশ রাঙিয়ে যখন সূর্য উঠল, ক্রমে ক্রমে রাজপথ দিয়ে একটা দুটো করে গাড়ি ঘোড়া চলতে শুরু করল। এলিজার হঠাৎ তখন খেয়াল হল তার অবিন্যস্ত বেশবাস, রুক্ষ মূর্তি, ত্রস্ত পথ চলা লোকের মনে সন্দেহ জাগিয়ে তুলতে পারে। তাই হ্যারিকে কোল থেকে নামিয়ে এলিজা জামা কাপড় ঠিক করে নিল, অবগুণ্ঠনটাকে ভালো করে বসিয়ে নিল মাথার উপর। তারপর হ্যারির হাত ধরে যতটা জোরে হাঁটলে কারো মনে সন্দেহ জাগবে না ততটা জোরেই হাঁটতে লাগল। এলিজার পুঁটলিতে কিছু কেক আর কয়েকটা আপেল ছিল। একটু বেলা বাড়ার পর ওরা দুজনে একটা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করল। জঙ্গলের গভীর থেকে ভেসে আসছে পাহাড়ি নদীর মৃদু কুলকুল শব্দ। হ্যারি তখন খিদে আর তেষ্টা একেবারে ঝিমিয়ে পড়েছিল। বেড়া ডিঙিয়ে এলিজার ছেলেকে নিয়ে নদীর ধারে বড় একটা পাথরের আড়ালে গিয়ে বসল, যাতে চট করে কারুর নজরে না পড়ে। তারপর পুঁটলি থেকে কেক বার করে ছেলের হাতে দিল। মা কিছু খাচ্ছে না দেখে হ্যারি যখন এক হাতে মার গলাটা জড়িয়ে ধরে অন্য হাতে তার আধ খাওয়া কেকটা মার মুখের কাছে নিয়ে গেল, এলিজার কিছুতেই নিজেকে সামলে রাখতে পারল না। কান্নায় বুঝে এলো তার গলার স্বর।
নদীর ওপারে নিরাপদ কোনো জায়গায় নিয়ে নেওয়া যাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। নাও, তাড়াতাড়ি করো, এখন আমাদের অনেক পথ হাঁটতে হবে। দুজনে আবার পথ চলা শুরু করল। পরিচিত সব কিছুকে পেছনে ফেলে ওরা এখন অনেক দূরে চলে এসেছে। এলিজা আর হ্যারি দুজনেই দেখতে ঠিক শ্বেতাঙ্গদের মতো। ভালো করে লক্ষ্য না করলে ওরা যে নিগ্রো সেটা স্পষ্ট বোঝাই যায় না। ফলে ওদের পালিয়ে যাওয়ার ব্যাপারটা সন্দেহ করার কোনো সুযোগই পেল না কেউ। দুপুরে খাওয়া দাওয়া আর একটু বিশ্রামের জন্যে একজন চাষির খামার বাড়িতে আশ্রয় নিল। তারপর আবার পথ চলতে শুরু করল। সূর্যাস্তের ঘণ্টাখানেক আগে ওরা পৌঁছে গেল ওহাইও নদীর ধারের সেই গ্রামটায়। ক্লান্ত শ্রান্ত এলিজার পা দুটো তখন ক্ষতবিক্ষত, তবু তার হৃদয়ের সংকল্প দৃঢ়। প্রথমেই তার চোখ পড়ল ওহাইও নদীটার উপর। নদীটা এলিজার আর ওপারের মুক্তির মধ্যে দিয়ে আপন মনে বয়ে চলেছে। সবে বসন্তের শুরু, ঘোলা জলে নদীটা ফুলে ফেঁপে রয়েছে। তাতে ইতস্তত বিক্ষিপ্তভাবে ভেসে বেড়াচ্ছে বড় বড় তুষারের চাই। কেন্টাকের দিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে যাওয়া তুষার ছাওয়ার তীরটা অনেকখানি বেঁকে একেবারে নদীর মধ্যে গিয়ে পড়েছে এবং দুপার থেকে নদীটাকে এমনভাবে ঢেকে ফেলেছে যে ওহাইওর জলধারা প্রায় চোখে পড়ে না বললেই চলে। তুষারের বড় বড় বরফের বড় বড় চাঙড় ভরা নদীটাকে এখন মনে হচ্ছে এবড়ো খেবড়ো বিশাল একটা ভেলার মতো। নদীর এই অবস্থা দেখে এলিজা উদ্বিগ্ন হয়ে উঠল। সে স্পষ্টই বুঝতে পারল এর মধ্যে দিয়ে খেয়া নৌকা চালানো সম্ভব নয়। খোঁজ খবর নেবার জন্য নদীর ধারে যে ছোট সরাইখানাটা ছিল, এলিজা সেদিকে এগিয়ে গেল। সরাইখানার যিনি মালিক, সেই ভদ্রমহিলা রাতের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এলিজার করুণ কণ্ঠস্বর শুনে উনি ফিরে তাকালেন। কি ব্যাপার, কিছু বলছো? ওপারে যাবার কোনো খেয়া নেই? না, খেয়া পারাপার তো বন্ধ হয়ে গেছে। ও। এলিজার ম্লান মুখ আর হতাশ চোখের দৃষ্টি দেখে ভদ্রমহিলা ব্যথিত হলেন। জিজ্ঞেস করলেন, ওপারে কেন যেতে চাচ্ছ? কারুর কি অসুখ বিসুখ করেছে? তোমাকে দেখে তো খুবই উদ্বিগ্ন মনে হচ্ছে। নদীর ওপারে আমার বড় ছেলে রয়েছে, তার অবস্থা খুব খারাপ। কাল রাতে খবর পেয়ে আমি এতখানি পথ হেঁটে এসেছি খেয়া ধরব বলে। আহা, সে তো সত্যি দুর্ভাগ্যের কথা। ভদ্রমহিলার মনে মাতৃস্নেহ উদ্বেল হয়ে উঠল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে উনি কাকে যেন ডাকলেন। একটু পরেই চামড়ার পোশাক পরা একটা লোককে দেখা গেল। তার হাত দুটো কালি ঝুলিতে ভরা। ওকে দেখে ভদ্রমহিলা বললেন, আচ্ছা সলোমন, তুমি কি জানো সেই লোকটাকে পার করার জন্য মাঝি কি আজ খেয়া নিয়ে আসবে? হ্যাঁ, ও তো বলেছে সুবিধা হলে আপ্রাণ চেষ্টা করে দেখবে। আজ একটা লোকের ওপারে যাবার কথা আছে, রাত্রিতে সে এখানে খেতে আসবে। যদি সম্ভব হয় তুমিও তার সঙ্গে ওপারে যেতে পারবে। তুমি বরং ততক্ষণ এখানে একটু বিশ্রাম করো। বাহ, তোমার ছেলেটা তো দেখতে ভারী সুন্দর। ভদ্রমহিলা একটা কেক হ্যারির হাতে দিলেন। ক্লান্তি আর ভয়ে হ্যারি কাঁদছিল। এলিজা বলল, ওর খুব কষ্ট হয়েছে। এমনি তো হাঁটার অভ্যাস নেই, আমি আবার ওকে দৌড় করিয়ে এনেছি। ওকে পাশের ঘরে নিয়ে শুইয়ে দাও। দরজা খুলে ভদ্রমহিলার ছোট্ট একটা শোবার ঘর দেখিয়ে দিলেন। এলিজা হ্যারিকে বিছানায় শুইয়ে দিয়ে খানিকক্ষণ তার হাত দুটো ধরে চুপচাপ বসে রইল। একটু পরেই হ্যারি ঘুমিয়ে পড়ল। এলিজার মনে স্বস্তি নেই। তার শিরায় শিরায় যেন আগুনের হলকা বইছে। ধরা পড়ার আগে যেভাবেই হোক তাকে নদীর ওপারে পৌঁছতেই হবে। বড় বড় বরফের চাঙড় ভরা ওহাইওর ভয়ঙ্কর ক্রুদ্ধ জলধারার দিকে এলিজা ব্যাকুল আগ্রহে তাকিয়ে রইল। এদিকে মিসেস শেলবি হ্যালিকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানানোর সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটুও দেরি হবে না, এবং হ্যালিকে শুনিয়ে শুনিয়ে সেই মতো চাকর বাকরদের নির্দেশও দিয়েছিলেন। কিন্তু গিন্নিমার মনের ভাব বুঝতে পেরে ওরা যতটা সম্ভব দেরি করেই খাবার পরিবেশন করল, যাতে এলিজার সন্ধানে বের হতে যত দেরি হবে এলিজা ততই নির্বিঘ্নে পালাতে পারবে। খাওয়া দাওয়ার পর মিস্টার শেলবি টমকে বৈঠকখানায় ডেকে পাঠালেন। টম, মিস্টার শেলবি কোমল স্বরে বললেন,
আমি তোমাকে এই ভদ্রলোকের কাছে বিক্রি করে দিয়েছি। উনি যখনই চাইবেন তখনই তোমাকে উপস্থিত হতে হবে, নইলে আমাকে $1000 ক্ষতিপূরণ দিতে হবে। উনি অন্য একটা কাজে আজ চলে যাচ্ছেন, সুতরাং আজকের দিনটা তুমি যা খুশি তাই করতে পারো। মৃদু ভাষে টম বলল, ধন্যবাদ, কিন্তু খবরদার। আঙুল উঁচিয়ে হ্যালি শাসালো। অন্যান্য নিগ্রোদের মতো তুমিও যদি চালাকি শুরু করো তাহলে কিন্তু তোমার মনিবকেই তার খেসারত দিতে হবে। পয়সাটি আদায় না হওয়া পর্যন্ত আমি ওকে ছাড়ব না। আসলে কি জানো, আমি নিগ্রোদের একদম বিশ্বাস করি না। একটু আলগা পেলেই ওরা পিছলে যায়। কর্তা একেবারে টানটান হয়ে দাঁড়িয়ে টম মিস্টার শেলবিকে বলল, আমার যখন 8 বছর বয়স তখন আপনার মা আপনাকে আমার কোলে দিয়ে বলেছিল, টম, এই তোর নতুন মনিব, একে তুই যত্ন করিস। তখন আপনার বয়স 1 বছরেরও কম। এখন আপনাকে জিজ্ঞেস করি, সেই থেকে আজ পর্যন্ত আমি কি আপনার কোনো কথা অমান্য করেছি? আপনার মতের বিরুদ্ধে যাবার কোনো রকম চেষ্টা করেছি? না টম, তুমি তা কখনো করনি। মিস্টার শেলবি খুব বিচলিত বোধ করলেন। ওর চোখের কোণে তখনও টলটল করছে 2 ফোঁটা অশ্রু। সত্যি বলতে কি, আমরা আবার তোমাকে ফিরিয়ে আনব। তারপর হ্যালির দিকে ফিরে অনুরোধ করলেন, আপনি শুধু একটু আমাকে অনুগ্রহ করে জানাবেন কার কাছে টমকে বিক্রি করলেন। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালি উচ্ছ্বসিত হয়ে উঠল, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বেলা 2টো। স্যাম আর অ্যান্ডি ঘোড়া 3টেকে নিয়ে ফিরে এলো। বিশ্রাম নিয়ে উপযুক্ত আহার পেয়ে ঘোড়াগুলো তখন রীতিমতো চাঙ্গা হয়ে উঠেছে। ঘোড়ার পিঠে উঠতে গিয়ে হঠাৎ হ্যালির কি খেয়াল হলো, স্যামকে জিজ্ঞেস করল, আচ্ছা, তোদের মনিবের কোনো কুকুর নেই? অনেক কুকুর আছে হুজুর, বিজয়ীর ভঙ্গিতে স্যাম বলল। এই তো ব্রুনোই রয়েছে, তার গর্জন শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তাছাড়া আমাদের প্রত্যেকেরই একটা করে কুকুরছানা আছে। ওগুলো কুকুরছানা নয়, ইঁদুরের বাচ্চা। না না, গন্ধ শুকে ওরাও চোর ধরতে পারে। কিন্তু তোর মনিবের পালিয়ে যাওয়া নিগ্রোকে খুঁজে বার করার মতো নিশ্চয়ই কোনো শিকারী কুকুর নেই। কেন, এই তো আমাদের ব্রুনোই রয়েছে স্যার। ছুলোই যাক তোদের ব্রুনো। নে নে, চটপট ঘোড়ায় ওঠ। ইশারায় স্যাম অ্যান্ডির গা টিপল। অ্যান্ডি কিছুতেই হাসি চেপে রাখতে পারল না। ব্যাপারটা লক্ষ্য করে চাবুক উঁচিয়ে হ্যালি ক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল। গম্ভীর গলায় স্যাম বলল, আই অ্যান্ডি, ইয়ার্কি মারিস না, দেখছিস না কত বড় একটা কাজ করতে যাচ্ছি। তারপর 3জনেই ঘোড়ায় চড়ে বসল। মিস্টার শেলবির জমির সীমানার শেষ প্রান্তে এসে হ্যালি বলল, নদীতে যাবার সোজা পথটাই ধরব। মনে রাখিস, এখানকার কোনো রাস্তায় কিন্তু আমার অজানা নয়। নিশ্চয়ই, স্যাম সায় দিল। মিস্টার হ্যালি কিন্তু ঠিক জিনিসটাই আঁচ করতে পেরেছেন। কিন্তু স্যার, নদীতে যাবার তো 2টো রাস্তা আছে, একটা খারাপ আর একটা ভালো। কোন রাস্তায় যাব? অ্যান্ডি অবাক হয়ে স্যামের মুখের দিকে তাকালো, কেননা কথাটা সেই প্রথম শুনল। কিন্তু পরক্ষণেই রহস্যটা বুঝতে পেরে সে স্যামকেই সমর্থন করল। স্যাম বলল, আমার মনে হয় লিজি খারাপ পথটা ধরেই গেছে, কেননা ও পথে তো স্বাভাবিকভাবে লোক চলাচল করে না বললেই চলে। হ্যালি তেমন চতুর না হলেও তার সন্দেহপ্রবণ মন, বিশেষ করে এরকম একটা জটিল পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ইতস্তত না করে পারল না। তাই নিজের মনেই ব্যাপারটা ভাবতে ভাবতে অনেকটা স্বগতোক্তি করেই সে বলল, তোরা যদি মিথ্যেবাদী না হতিস, তোদের কথা আমি একবারেই বিশ্বাস করতাম। স্যাম দমে যাওয়ার ভঙ্গিতে বলল, ঠিক আছে স্যার, আপনার যা ইচ্ছা তাই করবেন। আপনার যদি মনে হয় তো বড় রাস্তা দিয়েই চলুন, আমাদের কাছে 2টো পথই সমান। তবে আমার মনে হয় বড় রাস্তা ধরে যাওয়াই ভালো। হ্যালি আগেরই মতো স্বগতোক্তি করে বলল, আমার মনে হয় মেয়েটার পক্ষে নির্জন রাস্তা ধরে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে তাই চলুন। কতক্ষণে সেই রাস্তাটাই পড়তে পারব? এই তো একটু আগে। অ্যান্ডির দিকে চোখ ঠেরে স্যাম বলল, আমার কিন্তু মনে হয় স্যার, খারাপ রাস্তাটা ধরে যাওয়া উচিত নয়। এ পথে আমি কখনো যাইনি, আর তাছাড়া রাস্তাটা এত নির্জন
আমরা যে কোনো সময় পথ হারিয়ে ফেলতে পারি। তখন যে কি হবে একমাত্র ঈশ্বর জানেন। হোক, আমি খারাপ রাস্তা ধরেই যাব। আমি নিজে যাইনি বটে, তবে শুনেছি রাস্তার মাঝে মাঝে খাঁড়ির ঠিক মুখে বেড়া দেয়া আছে, তাই না অ্যান্ডি? অ্যান্ডি রীতিমতো মুশকিলে পড়ল। সে হ্যাঁ বলবে না না বলবে কিছুই বুঝতে পারল না। তাই সে বুদ্ধি করে এমন দু একটা শব্দ ব্যবহার করল যাতে হ্যাঁ বা না দুই বোঝায়। হ্যারির মনে হলো তার খারাপ রাস্তাটা ধরেই যাওয়া উচিত, কেননা স্যামের মুখ দিয়ে ওই রাস্তাটার কথাই প্রথমে উচ্চারিত হয়েছিল। এখন সে কথা ঘোরাবার জন্যে বারবার ভালো রাস্তাটার গুণ আর খারাপ রাস্তাটার দোষ বর্ণনা করছে। সুতরাং কিছু দূর যাবার পর সামনে খারাপ রাস্তাটা দেখতে পেয়েই হ্যালি সেই দিকে দ্রুত ঘোড়া ছুটিয়ে দিল। স্যাম আর অ্যান্ডি তাকে অনুসরণ করতে লাগল। রাস্তাটা সত্যি খুব পুরনো। একসময় নদীতে যাবার এটাই একমাত্র পথ ছিল, কিন্তু নতুন একটা পাকা সড়ক হওয়ায় এই পথটা বহুকাল আগেই পরিত্যক্ত হয়েছে এবং চাষিরা সত্যি চলাচলের জন্যে মাঝে মাঝে জুলি কেটে বেড়া দিয়ে রেখেছে। অ্যান্ডি না জানলেও স্যামের কাছে পথটা অজানা ছিল না, তাই সে অনুগত ভৃত্যের মতোই হ্যালিকে অনুসরণ করছিল আর থেকে থেকে কেবলই অনুযোগ করছিল, কি জঘন্য পথ রে বাবা, এমন পথে কোনো মানুষ যেতে পারে? তার উপর জেরির একটা পায়ে আবার চোট রয়েছে। একই পথটা খারাপ, তার উপর স্যামের অনুযোগ। হ্যালির মেজাজ আরও বিগড়ে যাচ্ছে, তাই প্রায়ই সে স্যামকে ধমক লাগাচ্ছে, খবরদার কোনো বদমাইশি করবি না, আমি তোদের হাড়ে হাড়ে চিনি, তোরা কিছুতেই আমাকে এ পথ থেকে ফেরাতে পারবি না, সুতরাং গজগজ না করে মুখ বুজে পথ চল। আপনার যা ইচ্ছা। অত্যন্ত বিনয়ের সঙ্গে কথাগুলো বলে স্যাম অ্যান্ডিকে চোখ টিপল। অ্যান্ডি বেচারিকে অতি কষ্টে হাসি চেপে রাখতে হচ্ছে, তাই শুনে হ্যালি উত্তেজিত হয়ে উঠছে, কিন্তু খারাপ রাস্তার জন্যে জোরে ঘোড়া ছোটাতে পারছে না। এমনিভাবে ঘণ্টাখানেক চলার পর তারা বেশ বড় একটা খামার বাড়িতে এসে পৌঁছল। খামার বাড়িটা সম্পূর্ণ পরিত্যক্ত, সেখানে কেউ থাকে না। তারা স্পষ্টই বুঝতে পারল এখান থেকে সোজা যাবার আর কোনো পথ নেই, কেননা পথটা মাঠের মধ্যেই খামার বাড়িতে এসেই শেষ হয়েছে। স্যাম বলল, আপনাকে তো আগেই বলেছিলাম আমরা এই অঞ্চলে জন্মেছি, এখানেই বড় হয়েছি, এখানকার পথঘাট আমাদের ভালো করেই জানা। হ্যালি ধমকে উঠল, এ কথা তুই আগে বলিসনি কেন? আপনি কি বলছেন স্যার? চোখ বড় বড় করে স্যাম অবাক হওয়ার ভান করল। পথটা যে খারাপ তা তো আমি আগেই বলেছিলাম, আপনি কিন্তু আমার কথা বিশ্বাস করেননি। কথাটা অবশ্য একদিক থেকে সত্যি, তাই কোনো রকমের রাগ সামলে রেখে হ্যালি আবার রাজপথের দিকে ঘোড়া ছুটিয়ে দিল। স্যাম আর অ্যান্ডি সকৌতুকে তাকে অনুসরণ করল। এমনিভাবে নানান কারণে একের পর এক দেরি হতে থাকায় নদীর ধারের সেই গ্রাম্য সরাইখানার ছোট্ট ঘরটায় হ্যারিকে ঘুম পাড়িয়ে দেবার প্রায় ঘণ্টাখানেক পরে হ্যালি সদল বলে সেখানে পৌঁছল। আনমনে জানলার সামনে দাঁড়িয়ে এলিজা বাইরের দিকে তাকিয়েছিল। স্যাম ছিল সবার আগে, হ্যালি আর অ্যান্ডি ছিল কিছুটা পেছনে, ফলে সামনে দাঁড়িয়ে থাকা এলিজার মূর্তিটা স্যামের তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দিতে পারেনি। চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গে তালপাতার টুপিটাকে মাথা থেকে খুলে স্যাম এমনভাবে উল্লাস করতে লাগল যে এলিজা হঠাৎ চমকে উঠে সেখান থেকে সরে গেল। আর ঠিক তখনই ওরা তিনজন জানলার সামনে দিয়ে তীর বেগে সরাইখানার সামনের দরজার দিকে ছুটে গেল। সেই মুহূর্তে কোনো অমানসিক শক্তি যেন ভর করল এলিজার দেহে। ঘরের একটা দরজা ছিল নদীর দিকে। চকিতে হ্যারিকে তুলে নিয়ে সেই দরজা দিয়ে সে নদীর দিকে ছুটে গেল। ছুটতে ছুটতে নদীর পাড়ের দিকে অদৃশ্য হয়ে যাবার সময় পলকের জন্যে হ্যালি তাকে স্পষ্ট দেখতে পেল। সঙ্গে সঙ্গে এক লাফে ঘোড়া থেকে নেমে স্যাম আর অ্যান্ডিকে চিৎকার করে ডাকতে ডাকতে হ্যালি ছুটল নদীর দিকে। সেই মুহূর্তে ওকে দেখে মনে হল ত্রস্ত কোনো হরিণীর পেছনে ভয়ঙ্কর একটা শিকারী কুকুর ছুটছে। এলিজা ছুটছে প্রাণপণে। বিহ্বলতার সেই মুহূর্তে মাটিতে তার পা ঠেকছে কিনা সন্দেহ। কয়েক পলকেই সে একেবারে জলের কিনারে এসে পড়ল। তার ঠিক পেছনেই হ্যালি, স্যাম আর অ্যান্ডি।
এলিজা হঠাৎ ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে খরস্রোতা নদীতে ভাসমান একটা বরফের পিণ্ডের উপর লাফ দিল। প্রকৃতিস্থ কোনো মানুষ হলে কোনোদিনই এই কাজ করতে সাহস পেত না, কিন্তু এলিজা তখন মানসিক ধৈর্য হারিয়ে ফেলে একেবারে মরিয়া হয়ে উঠেছে। হ্যালি, স্যাম আর অ্যান্ডি তীরে দাঁড়িয়ে এলিজার কাণ্ড দেখে হাত তুলে চিৎকার করে উঠল। বরফের বিশাল চাঁইটা এলিজার ভারে সহসা চিড় খেয়ে দুলে উঠল। এলিজা কিন্তু মুহূর্তের জন্যেও ওটার উপর দাঁড়িয়ে রইল না। বরফের চাঁইটা ঘুরে স্রোতে ভেসে যাওয়ার আগে সে সামনে অন্য আরেকটাতে লাফিয়ে পড়ল। এমনিভাবে লাফিয়ে পিছলে ডিঙিয়ে একটা বরফপিণ্ড থেকে আরেক বরফপিণ্ডের উপর ছুটে চলেছে এলিজা। পা থেকে জুতো মোজা আগেই খুলে গেছে, ক্ষতস্থান থেকে রক্ত চুইয়ে পড়ছে শুভ্র তুষারের ওপর। এলিজা কিন্তু সেদিকে ফিরেও তাকাচ্ছে না, কিংবা কিছু অনুভবও করছে না। সে অস্পষ্ট একটা স্বপ্নের মধ্যে দিয়েই ওহায়োর অন্য পাড়ে গিয়ে পৌঁছল, আর দেখল কে যেন তাকে ডাঙায় টেনে তোলার জন্য সাহায্য করছে। তুই বড় সাহসী মেয়ে তো, লোকটা স্তব্ধ বিস্ময়ে এলিজার মুখের দিকে তাকিয়ে বলল। আগন্তুকের কণ্ঠস্বরে চোখ তুলে তাকিয়ে এলিজা লোকটাকে চিনতে পারল। একসময় মিস্টার শেলবির বাড়ির কাছেই ভদ্রলোকের জমি জমা ছিল। মিস্টার সাইমস, আমাকে রক্ষা করুন, দয়া করে আমাকে কোথাও লুকিয়ে রাখুন। সজল চোখে এলিজা মিনতি করল। কি ব্যাপার, তুমি শেলবির বাড়িতে কাজ করতে সেই মেয়েটা না? হ্যাঁ মিস্টার সাইমস, তিনি আমার সন্তান এই শিশুটাকে ওই লোকটার কাছে বেচে দিয়েছেন। একে বাঁচাবার জন্য আমি পালিয়ে এসেছি। কেন্টাকির পাড়ে দাঁড়িয়ে থাকা হ্যালির দিকে নির্দেশ করে এলিজা বলল। তুই সত্যি সাহসী মেয়ে, এমন সাহসী যারা আমি তাদের পছন্দ করি। নদীর খাড়া পাড় থেকে মিস্টার সাইমস এলিজাকে উপরে উঠে আসতে সাহায্য করলেন। তোর জন্য কিছু করতে পারলে সত্যি খুশি হতাম, কিন্তু আমার এমন কোনো জায়গা নেই যেখানে তোকে নিয়ে যেতে পারি। তুই বরং এক কাজ কর, ওইখানে যা, সেটাই তোর পক্ষে সবচাইতে ভালো হবে। রাস্তা থেকে দূরে গ্রামের ভেতর সাদা রঙের বেশ বড় একটা বাড়ি দেখিয়ে মিস্টার সাইমস বললেন, ওরা লোক ভালো, কোনো ভয় নেই, ওরা তোকে নিশ্চয়ই সাহায্য করবে। তাছাড়া এই ধরনের কাজে ওরা অভ্যস্ত। যদি কোনো অসুবিধা হয় তাহলে বলিস আমি পাঠিয়েছি। আপনাকে ধন্যবাদ মিস্টার সাইমস, ঈশ্বর আপনার মঙ্গল করুক। না না না, ওসব কথা বলিস না, তোর তো কোনো সাহায্যই করতে পারলাম না। আপনি আমার যে উপকার করলেন একমাত্র ঈশ্বরই তা জানেন। আন্তরিকতার সঙ্গে এলিজা বলল। না রে পাগলি মেয়ে, না। এলিজার মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বৃদ্ধ সাইমস বললেন, তোর স্বাধীনতা তুই নিজে অর্জন করেছিস, তোকেই তা চিরকালের জন্য আগলে রাখতে হবে। এর চাইতে বড় আমি আর কারুর কাছ থেকে কিচ্ছু আশা করি না। এলিজা হ্যারিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দ্রুত পায়ে সেই বাড়িটার দিকে এগিয়ে গেল, আর বৃদ্ধ সাইমস ওর গমন পথের দিকে নির্নিমেষ চোখে তাকিয়ে রইলেন। ওপারে দাঁড়িয়ে হ্যালি স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখছিল, তাই গাছপালার আড়ালে এলিজা সম্পূর্ণ অদৃশ্য না হয়ে যাওয়া পর্যন্ত সে বিমূঢ় বিস্ময়ে তাকিয়ে রইল। তারপর স্যাম আর অ্যান্ডির দিকে ফিরে বলল, ভাবা যায় না। স্যাম বলল, যাই বলুন স্যার, কাজটা কিন্তু খুব ভারী অদ্ভুতভাবে করল। মেয়েটার ভেতর নির্ঘাত 7টা শয়তান আছে। হ্যালির তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। বন বেড়ালের মতো লাফিয়ে লাফিয়ে এরকম ভয়ঙ্কর একটা নদী পার হয়ে গেল। বাপরে বাপ, সে যে কি লাভ! এমনভাবে কথা বলে স্যাম হাসতে লাগল যে হাসতে হাসতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। দাঁড়া, তোর হাসি আমি বার করে দিচ্ছি। চাবুক উঁচিয়ে হ্যালি হুঙ্কার ছাড়ল, কিন্তু ধরতে পারার আগেই স্যাম আর অ্যান্ডি পিছলে সরে গেল। তারপর ছুটতে ছুটতে সোজা ঘোড়ার পিঠের ওপর। আসছি আমরা, গম্ভীর গলায় স্যাম বলল। গিন্নিমা হয়তো এতক্ষণ আমাদের কথা ভেবে ভেবে সারা হচ্ছেন। তাছাড়া লিজিকে খোঁজার জন্যে আশা করি কর্তার আর আমাদের দরকার হবে না। চল অ্যান্ডি, এবার আমরা ফিরে যাই। এই বলে স্যাম অ্যান্ডির পাঁজরায় খোঁচা মারল, তারপর ঝড়ের বেগে ঘোড়া ছুটিয়ে দিল। দূর থেকে অস্পষ্ট ভেসে আসছে তাদের মিলিত হাসি আর ঘোড়ার খুরের শব্দ।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা বিখ্যাত উপন্যাস আঙ্কেল টমস কেবিন, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।